তো ফাইবার টেস্টিংয়ে আমরা যে বিষয়গুলো প্রথমে দেখছি ধারাবাহিকভাবে সেগুলো ছিল হচ্ছে এই ময়েশ্চার রিগেন এবং ময়েশ্চার কন্টেন্ট, এটা আমরা প্রথমে পড়ছি। তারপর হচ্ছে ফাইবার আইডেন্টিফিকেশন, এই দুইটা বিষয় পড়লাম কিন্তু। আর ময়েশ্চার রিগেন ময়েশ্চার কন্টেন্টের সাথে কিছু ম্যাথ ছিল সংশ্লিষ্ট, ওই ক্যালকুলেশনগুলোও দেখছি। পাশাপাশি রিলেশন ছিল, এমআর এবং এমসির মধ্যে রিলেশন, মানে কী কী পড়ছি ওটা তো ওখানে বলাই ছিল, যে 6-7টা টপিক ছিল, এই টপিকগুলো আমরা শেষ করছি। তারপরে ফাইবার আইডেন্টিফিকেশনে গত ক্লাসে বলা হলো যে কীভাবে করে ফাইবার আইডেন্টিফাই করা হয়। যখন একটা স্যাম্পল আমাদের কাছে থাকে, সেই স্যাম্পল থেকে আমরা ফাইবারটাকে কীভাবে আইডেন্টিফাই করে নিয়ে আসতে পারি, তাহলে আমরা মাইক্রোস্কোপ, বার্ন টেস্ট এবং কেমিক্যাল টেস্টে গেলাম। তো আজকে আমরা একটা মানে খুব গুরুত্বপূর্ণ টপিক পড়বো, সেটা হচ্ছে ফাইবার লেন্থ মেজারমেন্ট। হ্যাঁ, তো তোমরা তো এমনিতে ওই কোর্সটা পড়ছো যে ন্যাচারাল ফাইবার, মানে টেক্সটাইল ফাইবারের মধ্যে ন্যাচারাল ফাইবারটা পড়ছো। তো সেইখানে দেখছো যে প্রত্যেকটা ফাইবার, বিশেষ করে যখন ন্যাচারাল ফাইবারের কথা বলা হয়, তখন সেখানে এই ফাইবারের লেন্থটা একটা ইম্পর্টেন্ট বিষয়, তাই না? তো বলতেছিলাম হচ্ছে এই লেন্থের কথা, তোমরা তো লেন্থ পড়ছো, মানে কটন ফাইবারের লেন্থ বলো, জুটের, উলের, সিল্কের, বিভিন্ন সিল্কের তো হয় না স্টেপ, মানে ফিলামেন্টের জন্য, তো অন্য সব ফাইবারগুলোর লেন্থ পড়ছো। লেন্থটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম, কারণ টেক্সটাইল ফাইবারের জগতে বা টেক্সটাইলের জগতে তুমি যখন বিভিন্ন বিষয় পড়াশোনা করবা, প্রত্যেকটা স্টেজে তোমাকে লেন্থ নিয়ে কথা বলতে হবে, মানে ফাইবার লেন্থের সাথে ইয়ার্নের বৈশিষ্ট্য, পরবর্তীতে ডাইং কেমন হবে, গার্মেন্টস কেমন হবে, এই সবগুলো বিষয় জড়িত, বিশেষ করে কটন ফাইবারের লেন্থ। তো এই লেন্থগুলো কি মানে একই রকম হয়, মানে লেন্থ কী কী রকম হয়? তোমার তো বিভিন্ন নাম শুনছো না, যে স্পান লেন্থ, তারপর স্ট্যাপন লেন্থ, মিন লেন্থ, মুডাল লেন্থ, তারপরে হচ্ছে তারপরে টউ করলে হচ্ছে ফিলামেন্ট লেন্থ, হ্যাঁ, কাট লেন্থ, এগুলো শুনছো না নাম? এগুলো শোনো নাই? কি বলো, কেন লেন্থ পড়ছো না? যে গত কোর্সে যখন পড়ছো তখন এই মানে কটন ফাইবারের প্রপার্টিজে কী কী পড়ছো? প্রথমে তো লেন্থ পড়ছো, ফাইবার লেন্থ বা স্ট্যাপল লেন্থ। বলো একজন দেখি, কটন ফাইবারের স্ট্যাপল লেন্থ কত? ও, তো কটন ফাইবারের স্ট্যাপল লেন্থ কত? এই কারো জানা নাই কটন ফাইবারের স্ট্যাপল লেন্থ? কত সেন্টিমিটার? 95? আর একটু বেশি বলতা, তাহলে তো কাছাকাছি যেত। 95 সেন্টিমিটার যদি বুঝো, প্রায় 1 মিটার। কখনো তুলা দেখছো এত লম্বা তুলা? বলছি কটন ফাইবারের স্ট্যাপল লেন্থ কত? হাফ ইঞ্চ? হাফ ইঞ্চ বলছো? এক থেকে 6 সেন্টিমিটার? 6 সেন্টিমিটার তো অনেক বেশি হয়ে যায়। 1 থেকে 1.25? তুমি আবার একদম বেশি, একদম স্ট্রিক্ট হয়ে গেছো আর কি। আচ্ছা, আচ্ছা, এমনিতে নর্মালি তো এটা তোমরা যদি একটা বলো, একটা বললে তো আর মিলবে না, কারণ হচ্ছে এখানে অনেকগুলো ফাইবার থাকে, আর যেহেতু এটা ন্যাচারালি প্রডিউস হয়, সবগুলো ফাইবারের লেন্থ সমান হবে না, সুতরাং একটা রেঞ্জ থাকে আর কি। নর্মালি তুমি যদি বলো 1 ইঞ্চ, এরকম হবে না, 1.5 ইঞ্চ বললেও হবে না, মানে একটা রেঞ্জের কাছাকাছি থাকে। আবার এটা ভেরি করে হচ্ছে বিভিন্ন ভ্যারাইটি টু ভ্যারাইটি। তুমি আমেরিকান আপল্যান্ড কটনের যে লেন্থ হবে, ইজিপশিয়ান কটনের কিন্তু সেই লেন্থ হবে না। আবার ইন্ডিয়ান কটন বা ব্রাজিলিয়ান কটন বা চায়না কটনের কিন্তু ওই লেন্থ হবে না। বা বাংলাদেশি কটন যেটা হয় মেহেরপুরে, সেই কটনের লেন্থও ভেরি করবে, বা শিমুল তুলা যেটা আমরা বলি। তো এখন এই লেন্থগুলো হচ্ছে মানে নর্মালি হাফ ইঞ্চের নিচে হলে এটাকে আমরা আর ইউজ করি না আর কি টেক্সটাইলে,
মানে সবচেয়ে লো কোয়ালিটির মানে স্ট্যাপল লেন্থ হচ্ছে কটনের জন্য 1/2 ইঞ্চ। আর সবচেয়ে ভালো হচ্ছে ইজিপশিয়ান কটন, যেখানে কিনা 2 ইঞ্চ, 2.25 ইঞ্চ, অনেক ক্ষেত্রে 2.5 ইঞ্চ পর্যন্ত স্ট্যাপল লেন্থ পাওয়া যায়। তো তাহলে এই লেন্থটার রেঞ্জ যদি আমি বলতে চাই তাহলে এটা 2.5 থেকে মানে 1/2 ইঞ্চ থেকে 2.5 ইঞ্চ পর্যন্ত। তবে যেটা বললো একজন যে 1 ইঞ্চ থেকে 1.5 ইঞ্চ বা 1.5 ইঞ্চ, এটা হচ্ছে মানে নর্মাল রেঞ্জ, মানে ম্যাক্সিমামগুলোই মোটামুটি এই লেভেলে। আর যেটা আমি 1/2 ইঞ্চ থেকে শুরু করলাম, 1/2 ইঞ্চ কিন্তু বলে নিছি যেটা খারাপ কোয়ালিটি, একেবারে মানে যেটা একেবারে ফেলে দেওয়ার আগ মুহূর্তের লেন্থ, অর্থাৎ এটা তুলা ওই ল্যাপ তোষক বানানোর কাজে যাওয়ার আগ মুহূর্তে, এটা মানে একদম লাস্ট স্টেজে। এরপরে আরেকটু ছোটো 1/2 ইঞ্চের নিচে হলে তখন ল্যাপ তোষকে চলে যাবে, কারণ যখন ফাইবার লেন্থ ছোটো হয়, 1/2 ইঞ্চের কম হয়ে যায় বা 1/2 ইঞ্চের কাছাকাছি হয়, তখন ওই কটন দিয়ে কিন্তু আমরা ভালো কোয়ালিটির ইয়ার্ন প্রডিউস করতে পারি না। এটা তো জানো যে কোনো একটা কিছুর কোয়ালিটি নির্ভর করছে তার র মেটেরিয়ালটা কেমন তার উপর। তো র মেটেরিয়াল যদি ভালো লেন্থের হয়, ভালো ফাইন হয় ফাইবারটা, তখন ভালো কোয়ালিটির ইয়ার্ন প্রডিউস করা যায়, অন্যথায় কিন্তু যায় না। তো সেক্ষেত্রে মোটামুটি 1 ইঞ্চ ধরে নাও, 1 ইঞ্চের কাছাকাছি বা 1 ইঞ্চের একটু নিচ থেকে শুরু করে 1.5 ইঞ্চ পর্যন্ত হচ্ছে কটন ফাইবারের নর্মাল লেন্থটা। তো ভালো গ্রেডেরগুলো 2 ইঞ্চ পর্যন্ত হতে পারে বা 1.75 এরকম লেভেল পর্যন্ত যেতে পারে। কোনগুলা? আমেরিকান আপল্যান্ড, তারপর ইজিপশিয়ান কটন এগুলো। আর যেগুলো আমরা ইউজ করি বা নর্মাল যে কটন আছে, মনে করো ইন্ডিয়ান, চায়না, তারপরে ব্রাজিলিয়ান কটন, এই কটনগুলো হচ্ছে এই লো লেন্থের আর কি, 1 ইঞ্চ, 1.5 ইঞ্চ, 1.2 বা 1 ইঞ্চের কিছু নিচেও থাকে। এই হচ্ছে স্ট্যাপল লেন্থ। তো এখন স্ট্যাপল লেন্থ মানে কিন্তু একটা লেন্থ না, মানে অ্যাভারেজ লেন্থ অফ স্পিনেবল ফাইবার, এটা হচ্ছে স্ট্যাপল লেন্থ। আমরা যেটা বলতেছি স্ট্যাপল, মানে আমি যদি তাকে আমার মেশিনে ইউজ করতে চাই, অর্থাৎ ইয়ার্ন প্রডিউস করতে চাই, তাহলে আমার স্পিনেবল যে ফাইবারগুলো আছে তাদের অ্যাভারেজ লেন্থটা হচ্ছে আমার জন্য স্ট্যাপল লেন্থ। এটা হচ্ছে যে প্রডিউসার বা যে ইয়ার্ন ম্যানুফ্যাকচার করবে সে সেট করে থাকে যে তার স্ট্যাপল লেন্থটা কেমন, সে কী প্যারামিটারে ইয়ার্ন প্রডিউস করবে। তো এই জন্য স্ট্যাপল লেন্থটা মূলত ট্রেড এবং ম্যানুফ্যাকচারার মানে বায়ার তাদের কর্তৃক মানে নির্ধারিত হয় বা তারাই মানে চেয়ে থাকে। আর অন্য যে লেন্থগুলো আছে, যেমন মুডাল লেন্থ, মিন লেন্থ, যেগুলোর কথা বললাম তোমাদেরকে, স্পান লেন্থ, এগুলো আমরা আজকে পড়বো আর কি, যে কী কী ধরনের লেন্থ হয় এবং এগুলো কীভাবে মেজার করতে হয়, হ্যাঁ, বা টেস্ট করতে হয়। তো কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি তোমাদের বইতে। হ্যাঁ, তো আমি তো বই থেকে তোমাদেরকে দেখাই দেবো এখানে। হ্যাঁ, তো এই লেখাগুলো তো দেখতে পাচ্ছ। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেওয়া হয় নাই। এটা হচ্ছে শার্লি কম শর্টার। তো আগে বলে নেই শার্লি কম শর্টারের আগে যে আমরা ফাইবারকে কিভাবে টেস্ট করব, মানে লেন্থ কিভাবে মাপবো। দুইভাবে মেজার করা যেতে পারে, দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে সিঙ্গেল ফাইবার লেন্থ মেজারমেন্ট, আর একটা হচ্ছে বান্ডেল ফাইবার বা গ্রুপ অফ ফাইবার লেন্থ মেজারমেন্ট বা শর্টার, একসাথে করে শর্ট করে দেখা। তো সিঙ্গেল ফাইবার মেজারমেন্টটা হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য কখনোই অ্যাপ্রোপ্রিয়েট না, এটা রিসার্চ সেন্টারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বুঝছো কি না? কারণ সিঙ্গেল ফাইবার মেজার করার জন্য আমাদেরকে মাইক্রোস্কোপ ইউজ করতে হবে। আমি মাইক্রোস্কোপে নিব, একটা ফাইবারকে রাখবো, ওখানে স্কেল থাকবে, স্কেল বরাবর দেখবো যে ফাইবারের লেন্থটা কত। এখন আমি একটা বান্ডেল অফ কটনের একটা গুচ্ছ থেকে একটা ফাইবার নিয়ে টেস্ট করলাম, স্ট্রেট করে ওই মাইক্রোস্কোপে নিয়ে দেখলাম লেন্থ হচ্ছে মনে করো 1.2। তাহলে এটা কি বলা যাবে যে বাকি সবগুলো ফাইবারের লেন্থ 1.2 হবে ইঞ্চ? নাও হতে পারে না, মানে 100% হবে না, এটার কাছাকাছি বাকিগুলো পাওয়া যাবে না। হয়তো 1000টা ফাইবার টেস্ট করলে 1-2টা হয়তো বা এই এক্স্যাক্টলি 1.2 হবে, বাকিগুলো কম বেশি হবে। তো এই ক্ষেত্রে তাহলে আমি কিভাবে বুঝবো লেন্থ কোনটা, তাই না? একের তো মাইক্রোস্কোপে নিয়ে টেস্ট করাটা সমস্যাপক্ষ ব্যাপার এবং কষ্টকর ব্যাপার। দ্বিতীয়ত আবার এটা নিয়ে সমস্যা আছে, কারণ আমি অনেকগুলো টেস্ট করতে হবে। মনে করো 20, 30, 50টা যদি করি তাহলে হয়তো বা একটা অ্যাভারেজ রেজাল্ট দেবো। তো এই ক্ষেত্রে তো আমার জন্য তাহলে সময়টা আরও অনেক বেশি লাগবে। তো এই কাজটা কখনো ইন্ডাস্ট্রির জন্য সুইটেবল না। টেস্টিং ল্যাবগুলো এই কাজ করে থাকে, রিসার্চ সেন্টারগুলো, টেস্টিং ল্যাবগুলো এই কাজটা করে, এটা ইন্ডাস্ট্রিতে কখনোই অ্যাপ্রোপ্রিয়েট না। ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যে শর্টার ডায়াগ্রাম, হ্যাঁ, কম একসাথে করে অনেকগুলো ফাইবার নিব, অনেকগুলো ফাইবার নিয়ে তারপরে আমরা এখান থেকে টেস্ট করবো। আর কীভাবে করা হয় এই কাজটা একটু দেখো। আচ্ছা, এটার জন্য একটা মেশিন ইউজ করা হয়, মানে টেস্টিং মেশিন আর কি, টেস্টিং অ্যাপারেটাস বলতে পারো।
তো এই অ্যাপারেটাস বর্ণনাটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এটা তোমাদের একটা ল্যাব হবে, মানে প্র্যাকটিক্যাল ক্লাস হবে। তো তখন এই বিষয়টা একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি শুধু এখানে ধারণা দিচ্ছি, আশা করি বুঝতে পারবা। না বুঝতে পারলেও এটা বলিও আমাকে, এখন আমি বলে দেবো যতটুকু মানে না বুঝতে পারো। আবার ল্যাব যখন করবা, নিজে প্র্যাকটিক্যালি কাজটা করবা, তখন পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে একটা মেশিন আছে, এটাকে বলা হয় কম সর্টার মেশিন আর কি। এই যে লেখা আছে এখানে কম সর্টার। তো এই কম সর্টার মেশিনের উপরের দিকে কতগুলো ক্ল্যাপ থাকে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, দেখছো না 9টা, আর নিচের দিকে থাকে 8টা। তো এই উপরের 9টা এবং নিচের 8টা এই ক্ল্যাপগুলো একটা একটা গ্যাপে থাকে। তো ওই গ্যাপের মধ্যে আমরা ফাইবারগুলোকে রাখি। এই যে দেখছো দেখতেছো না আমি প্রথমে ফাইবারগুলো রাখছি, মানে নিচে কিন্তু কম বাসে আর উপর দিকেও কম বাসে, এই কমগুলো ফাইবারগুলোকে আটকে দেয়। তো আমি ফাইবারগুলোকে এখানে আটকালাম, ঠিক আছে। আটকানোর পরে এখন কি এলোমেলো আছে, এই গোড়াগুলো কি সমান আছে? সমান তো নাই না। তো সমান না থাকলে কি হবে, ফাইবারগুলো এলোমেলো অবস্থায় আসে, তখন আমি এখানে আঁচড়াবো, কম্বিং করবো আর কি, আঁচড়াতার সাথে এগুলো সোজা করব। তো সোজা হয়ে গেলো ফাইবারগুলো। সোজা হওয়ার পরে যেহেতু আমি তোমাদের কী বললাম, এরকম দেখালাম, এই যে খেয়াল করো ভালো করে, এই আঙ্গুলগুলোর মাঝখানে যদি আঙ্গুল থাকে এবং এদের মাঝখানে যদি ফাইবার দেওয়া হয়, তাহলে ফাইবারটা কি নড়তে চলতে পারবে? এই দুই আঙ্গুলের, আমার এই দুই হাতের মাঝখানে আমি ফাইবার দিব, নড়তে তো পারবে না। তো এইখানেও এরকম উপরে 9টা কম, নিচে 8টা কম বাসে। এটা তো নিচেটা তো আমরা দেখতে পাচ্ছি না, এদের গ্যাপের মধ্যে ফাইবারগুলো পড়বে। এই যে ফাইবারগুলো কিন্তু এখানে আটকে আছে। তো এই আটকে থাকাতে এখন আমি এটাকে সোজা করে দিলাম, মানে কম্বিং করে সোজা করলাম। এরপর কি করব, এখান থেকে চিমটা দিয়ে এই অংশ থেকে চিমটা দিয়ে ফাইবারগুলোকে ধরে এনে আমি এইখানে সাজাবো। তো এইখানে সাজানোর সময় কি করব, এই যে গোড়াগুলো যে এলোমেলো ছিল সেগুলোকে এবার এক জায়গায় করে দিছি, মানে গোড়াগুলোকে সোজা করে করে এখানে রাখলাম। তো সোজা করে রাখাতে যেটা হয়েছে সেটা হচ্ছে এই সবগুলো ফাইবারের কোনোটার মাথা এখানে শেষ, কোনটা মাথা এখানে, আবার কোনটা এখানে, আবার কোনটা এখানে, মানে এক একটার সামনের দিকের মাথাটা এক এক দিকে, মানে এক একটা দূর পর্যন্ত চলে গেছে। কারণ যে যত লম্বা সে তত দূর পর্যন্ত কমের মধ্যে আটকাইছে, মানে আটকে গেছে। আর যেগুলো ছোটো ফাইবার সেগুলো কিন্তু এই যেমন এই ফাইবারটা দেখো, এই ছোটো ফাইবারটা এটা কিন্তু 2টা কম্বের মধ্যে আটকাইছে। আর উপরে এই ফাইবারটা এটা কিন্তু একদম এই 8টা কম্বের মধ্যে আটকে আছে, ঠিক আছে। তাহলে কিছু কিছু ফাইবার 3টা কম্বে আটকে আছে, কিছু ফাইবার হচ্ছে 4টা কম্বে আটকে আছে। এটা ডিপেন্ড করতেছে যেই ফাইবারটা যত বড় তার উপর। হ্যাঁ, এটুকু বুঝতে পারছো কিনা বলো তো দেখি, কারো কোনো সমস্যা আছে কিনা এটুকুর মধ্যে? না, ছিঁড়বে না। আমরা ফাইবারটাকে আগে ইন্ডিভিজুয়ালাইজ করি এবং ড্র করে করে স্ট্রেট করি। স্ট্রেট করার পরে মাথায় ধরে চিমটা দিয়ে ধরে নিয়ে ওখানে রাখি। যে কমগুলো এটাকে আটকায়, এই কমগুলা এটা কিন্তু আটকানোর কাজ করে। এটা খুব বেশি প্রেশার বা ধারালো কিছু না যেটা দিয়ে ফাইবার কেটে যাবে। অর্থাৎ আমার এই মেশিন অ্যাপারেটাসটার উদ্দেশ্য হচ্ছে আমি ফাইবারগুলোর গোড়াগুলোকে এক জায়গায় করে ফেলবো। হ্যাঁ, এক প্রান্ত এক জায়গায় করে ফেলবো, অপর প্রান্ত থেকে আমি যাতে বুঝতে পারি কোনটা লম্বা, কোনটা খাটো, কোনটা বড় ফাইবার, কোনটা ছোট ফাইবার, এই ব্যাপারটা বোঝার জন্য। মানে উপরে যদি মনে করো কোনো কিছু গ্যাপে তুমি দিতে চাচ্ছ, তাহলে নিচে আমি বেশি দিলাম, উপরে মনে করো 4টা আঙ্গুল আছে এখানে। তো 4টা আঙ্গুলের মাঝখানে তুমি কটা আঙ্গুল দিতে পারবা? এখানে 3টে দিতে পারবা। এই আর কি ব্যাপারটা। ওখানে 9টা 8টার ব্যাপার হচ্ছে এটা। আচ্ছা, এগুলো আমি আর পড়তেছি না, তাইলে যেহেতু তোমরা ল্যাব করবা তাহলে পড়লে আর অনেক সময় লাগবে। তো এরপরে আমি কি করব, এই যে এখান থেকে, এই যে দেখো এখান থেকে আমি এবার একটা একটা করে ক্ল্যাপ ফেলে দিতে থাকবো। এটাকে আবার ফেলে দেওয়া যায় মেশিনটাকে, মানে এটা অ্যাপারেটাসটাকে ঘুরিয়ে তারপর আমি এই একটা ক্ল্যাপ ফেলে দিলাম। তাহলে আমি কোনো ফাইবার কি পাবো এখন? এই যে এই ফাইবারটা পেয়ে যাবো, কিন্তু এই ক্ল্যাপটা যদি ফেলে দেই, মানে সরিয়ে দিলাম, তাহলে সবগুলো ফাইবারকে তো যেমন এই পর্যন্ত যে গ্রিপ করে আছে এগুলো কিন্তু গ্রিপ এক একটা, এটা কিন্তু সবাইকে গ্রিপ করে আছে। এইটা শুধুমাত্র এই পর্যন্ত যে ফাইবারগুলো আছে তাদেরকে গ্রিপ করছে। এই গ্রিপটা কাকে গ্রিপ করছে? যতটুকুলো এই পর্যন্ত আসছে যে ফাইবারগুলো, এগুলোকে। তো এইটা কিন্তু সবগুলো ফাইবারকে গ্রিপ করে নাই, করছে এই জায়গাতে না। তো এই জায়গাতে গ্রিপ করছে মনে করো 1-2টা ফাইবার হয়তো বা গ্রিপ করছে। তাহলে আমি এই 1-2টা ফাইবারকে এই যে মাথা দিয়ে ধরবো। এই ক্ল্যাম্পটা যখন ফেলে দিছি, এই গ্রিপটা যখন ছুটিয়ে ফেলছি, তখন আমার সামনে 2-3টা ফাইবার শুধুমাত্র ভেসে উঠছে। কারণ বাকি ফাইবারগুলো তো নিচে আছে, মানে এটার আরও নিচে আছে। তো এগুলো আমি এখনও মাথা পাচ্ছি না, মানে প্রান্ত পাওয়া যাচ্ছে না। তো এইখান থেকে শুধু প্রান্ত পাওয়া গেল। তাহলে আমি যেগুলো প্রান্ত পেলাম সেগুলোকে নিয়ে এরকম একটা ভ্যালভেট প্লেট
অর্থাৎ এই তোমরা যে সিলেট দেখছো না, সিলেট ছোটোবেলায় যে সরু সরায় লেখছো, মানে স্বরবর্ণ লিখছো, এই স্বরবর্ণ লিখার প্লেটের মতো, হ্যাঁ, এটার মধ্যে এই নিচের দিকে ঠিক রেখে, এখানে যেরকম নিচের দিকে ফিক্সড আছে, এই নিচের দিকে ফিক্সড রেখে আমি এটাতে সাজাবো। তো আমার প্রথমে কোন ফাইবারগুলো আমার কাজ মানে আমার গ্রিপে আসবে, আমার হাতে আসবে কোনগুলা, সবচেয়ে লং ফাইবারটা, বুঝছো কি না? মানে আমি যখন গ্রিপ করবো, টান দিব, এখানে ধরে যখন ফাইবার টান দিব তখন গ্রিপ করবে কোন ফাইবারটা, সবচেয়ে লং ফাইবারটা কিন্তু আমার কাছে আসবে। এই লং ফাইবারটাকে আমি ভেলভেট প্লেটের মধ্যে এখানে এই পাশে দাঁড় করাই দিব, রাখবো, রেখে একটা আছে মানে স্লাইডার আছে, সেটাতে চাপ দিয়ে রেখে দিব। তারপরে এরপর আমি আরেকটা গ্রিপ ফেলে দিব, এটা তো শেষ হইলো, এরপরে এই গ্রিপটা ফেলে দিব। এই গ্রিপটা ফেলে দিয়ে কী হবে, আরও কিছু নতুন ফাইবার আমি এখন দেখতে পাবো। এখন সেই ফাইবারগুলো হবে কি, আগের ফাইবারগুলোর চেয়ে একটু ছোটো হবে। তো তখন আস্তে আস্তে করে এই ফাইবারগুলোকে আমি আবার এখানে সাজাবো। তো সাজালে পরে শেষ পর্যন্ত তোমার এইরকম একটা ডায়াগ্রাম আসতে থাকবে। এগুলো কিন্তু ফাইবার, এই সাদাগুলো কি ফাইবার। আমি সবচেয়ে লং ফাইবারটা এখানে দিছি, তারপরে ছোটো, তারপর ছোটোটা, এইভাবে ছোটো করতে 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 শেষ পর্যন্ত সবগুলো ফাইবার এই পর্যন্ত এসে থামছে। তো এইভাবে করে লাস্টে সবগুলো ফাইবার কীভাবে আসবে, একটা করে গ্রিপ ফেলে দিব। এই অ্যাপারেটাস থেকে একটা গ্রিপ ফেললাম, 2টা 3টা 4টা, এভাবে করে সবগুলো গ্রিপ যখন আস্তে আস্তে ফেলে দিব, লাস্টে সবগুলো ছোটো ফাইবার থাকবে। এই সবগুলো ফাইবার আস্তে আস্তে ক্রোনোলজিক্যালি ছোটোর দিকে আসতে থাকবে। তো এইখানেও তো তাই দেখতে পাচ্ছি আমরা, ক্রোনোলজিক্যালি কী হয়েছে, এটা ছোটো হয়ে আসছে। প্রথমে সবচেয়ে লং ফাইবারটা এখানে, তার চেয়ে একটু ছোটোটা এখানে, তারপরে ছোটো, এগুলো ফাইবার ছোটো হতে 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 লাস্টে একদম আগে ছোটো ফাইবার, দেখছো, ছোটো ফাইবার এই। তাহলে এইরকম একটা ডায়াগ্রাম পাবো আমরা, বুঝছো কি না? সবগুলা যেই ফাইবার অ্যানালাইসিস করে না কেন, হয় এটা এরকম হবে দেখতে অনেকটা, অথবা এরকম হবে, অথবা এরকম, অথবা এরকম, অর্থাৎ কোন দেশি কটন সেই সাপেক্ষে এই ডায়াগ্রামটা ভিন্ন হবে আর কি। তো এইখান থেকে আমরা বিভিন্ন প্যারামিটারগুলো স্টাডি করতে পারবো। এই ডায়াগ্রামটা পর্যন্ত বুঝছো কি না? হ্যাঁ, এবার এই ডায়াগ্রামটার উপরে আমি একটা ট্রেসিং পেপার দিব, বা কোনো ট্রান্সপারেন্ট একটা পেপার দিব, দিয়ে ঠিক এটা যেরকম আছে, এই যে এরকম আছে না, এরকম আছে, আমি এরকম একটা চিত্র নিয়ে নিব, ঠিক আছে? এটার উপর দিয়ে হাত বুলিয়ে আর কি, মনে করো এটা তো একটা গ্লাসের উপর লাগানো আছে, গ্লাসটা এটার উপর কিন্তু একটা গ্লাস আছে, মানে এটার উপরে একটা গ্লাস দিয়ে চাপ দেওয়া আছে ফাইবারগুলোকে, যাতে না নড়তে পারে। তো ওই গ্লাসের উপর থেকে আমি একটা ট্রেসিং পেপার দিয়ে ওই নকশাটা নিয়ে নিব আর কি, ঠিক কীরকম আছে, মানে এটার উপরে কাগজ ফেলে, ট্রেসিং পেপার ফেলে এই দাগ দিব এই বরাবর, আর নিচে তো সোজা দাগ হবেই, সোজা দাগ দিব। তারপরে এই যে এইখান থেকে এইরকম করে এই এই দাগ দিয়ে এই 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 চিত্রটা শুধু নিয়ে নিব। আর এই চিত্রটাকে বলা হয় সর্টার ডায়াগ্রাম। হ্যাঁ, এই যে এখান থেকে আমি যে চিত্রটা পেলাম বা যে ডায়াগ্রামটা পেলাম, সেই ডায়াগ্রামটাকে বলা হয় কম সর্টার ডায়াগ্রাম অথবা শুধুমাত্র সর্টার ডায়াগ্রাম। এই সর্টার ডায়াগ্রাম থেকে আমরা এই যে এরকম একটা ডায়াগ্রাম পাবো, বুঝছো? এই এই এদিক থেকে আর এদিক থেকে এইরকম একটা চিত্র পাবো। এই ভার্টিক্যাল এই যে পাই রেক্টেঙ্গুলার যে বারগুলো দেখতে পাচ্ছ, রেক্টেঙ্গুলার বারগুলো না, কিন্তু বারগুলো কিন্তু এখনও পাই নাই। আমি এরকম একটা দাগ পাবো, এরকম একটা লাইন পাবো। তো এইবার এখান থেকে আমি কি করব, অ্যানালাইসিস করব যে আমার এটার স্ট্যাপল লেন্থ কত, ফাইবার মানে মিন লেন্থ কত, মোডাল লেন্থ কত, এই জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করে দেখবো আর কি, যে কীভাবে করে কাজটা করতে হয়। তো এই অ্যানালাইসিস পার্টটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, যেটা আমি এখন মানে দেখাবো। তো মনে করো আমি পেইন্টে চলে আসলাম, আচ্ছা মনে করো এরকমই আছে, তাহলে আমি এরকম একটা চিত্র পাবো, তাই তো? এটা তো বুঝতে পারছো সবাই, তাই না? এই চিত্রটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে, মনে করো এটা হচ্ছে এ, এই হচ্ছে এই প্রান্তটা, তারপর এটা হচ্ছে উ, তারপরে এটা হচ্ছে বি। এই চিত্রটা আমি কোত্থেকে পেলাম, এই যে উ এ বি, এটা হ্যাঁ শর্টার ডায়াগ্রাম থেকে। এবার হচ্ছে আমরা শর্টার ডায়াগ্রামটা অ্যানালাইসিস করব। হ্যাঁ, তো এর জন্য তো আমাদেরকে আবার মিটিংয়ে থেকে বের হয়ে আবার মিটিংয়ে ঢুকতে হবে,
আমাদের যে টাইম 40 মিনিট আপ হয়ে গেছে। তোমরা সবাই একদম যারা আসো এখানে সবাই মিটিং থেকে বের হয়ে যাও, আবার এরপর মিটিংয়ে ঢুকো। আচ্ছা দেখো, তাহলে আমরা শর্টার ডায়াগ্রাম পেয়ে গেলাম। হ্যাঁ, এটা তো বুঝতে পারছো। তো এবার একটু ভালো করে খেয়াল করো, এখানে কিছুই না, জটিল কিছু না, আসলে জ্যামিতি আর কি। জ্যামিতিতে আমরা যে কাজগুলো করি এই কাজগুলো আমরা এখন করব। তো আমরা এখন কথা শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ, উ এ যেটা আছে, উ এটা কি বলতে পারবা? একজন বলো তো, উ এটা কি? হ্যাঁ, সবচেয়ে লং ফাইবারটা হচ্ছে এখানে আছে, তাই না? হ্যাঁ, তাহলে এই উ এর একটা মিড পয়েন্ট আমি নিলাম, আর এই মিড পয়েন্টটার নাম দিলাম হচ্ছে কিউ। তাহলে কিউটা আছে এক্স্যাক্টলি উ এর কোথায়? একদম মিডল বরাবর। এবার কিউ থেকে এই যে উ বি এর মানে সমান্তরাল করে আর কি, প্যারালাল করে আমি একটা লাইন আঁকবো। আর এই লাইনটা আমার যেই কম শর্টের যে বাঁকা অক্ষটা আছে বা মানে বক্রাকার অংশটা আছে, এই অংশটাকে মূলত পি প্রাইম বিন্দুতে ছেদ করছে। হ্যাঁ, পি প্রাইম। হ্যাঁ, তো এবার পি প্রাইম থেকে আমি এই উবি এর উপর একটা লম্ব আঁকবো। লম্ব আঁকলাম, এর জন্য নাম দিলাম হচ্ছে পি প্রাইম পি। এবার এই যে উপি দেখতে পাচ্ছ না, উপি, উপিকে আমরা 4 টুকরা করব। হ্যাঁ, 4 ভাগ করব, 4 ভাগ করে 1 ভাগ নিব। হ্যাঁ, 4 ভাগের 1 ভাগ পরিমাণ নিব। উপি এর এই 4 ভাগ মনে করো, আমি আন্দাজ করে নিচ্ছি এখানে, তাহলে এখানে হবে। তো উপি এর 4 ভাগের 1 ভাগ যেই পয়েন্টটা পাবো, এই পয়েন্টটাকে আমি নাম দিচ্ছি কে বিন্দু। তারপরে এটা এটা হচ্ছে আমি নাম দিচ্ছি কে বিন্দু। তাহলে কে নেওয়ার সময় আমরা কি কাজ করলাম? কোন নীতিতে কে নিলাম? ওকে হচ্ছে 1/4 অফ ওপি। হ্যাঁ, ওকে ইজ ইকুয়াল টু 1/4 অফ ওপি, এরকম করে নিছি। তো এবার আবার একইভাবে কে থেকে মানে ওপি এর উপর একটা লম্ব আঁকবো, যেটার নাম দিব কে কে প্রাইম। এখান থেকে লম্ব আঁকলাম, নাম দিব হচ্ছে কে কে প্রাইম। অনেকে তো মোবাইলে দেখতে পাচ্ছ না, একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, এবার কে কে প্রাইমের মধ্যবিন্দু নিব আমি। এখন কে প্রাইমের মধ্যবিন্দুটা কোথায় হবে? এই যে এই কিউ পি প্রাইম লাইনের উপরে হবে নাকি নিচে হবে বলতে পারবা? কেন নিচে হবে? হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড়টা। বড়টা যেহেতু মিডল পয়েন্টটা এখানে আছে, একটু ছোট যে হবে তার মিডল পয়েন্টটা নিশ্চয়ই আছে নিচে হবে। তাহলে আমি এখানে নিচ্ছি মিডল পয়েন্টটা। আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই জায়গাটা একটু ছোট আর এই জায়গাটা একটু বড়। তো তাহলে মিডল পয়েন্টটা হচ্ছে এইখানে। তাহলে আমি এই মিডল পয়েন্ট থেকে আবার একইভাবে যে কিউ পি প্রাইম যেরকম একটা রেখা টানছিলাম কার সাথে, উবি এর সমান্তরাল করে, তো এইখানেও এই রেখা, এই এস থেকে, এটার নাম হচ্ছে এস, এস থেকে আমি এই বরাবর একটা লম্ব টানবো। কে কে প্রাইমের উপর লম্ব বলতে পারো অথবা উভয়ের সমান্তরাল বলতে পারো, একই কথা আর কি।
হ্যাঁ, যদি বলো যে কে কে প্রাইমের উপর লম্ব এস আর প্রাইম তাহলেও সমস্যা নাই, আর যদি বলো যে ওবি এর সাথে সমান্তরালে তাও সমস্যা নাই, কারণ একই কথা ঘুরে ফিরে। তো এটার নাম হচ্ছে আর প্রাইম, আর প্রাইম। লেখাগুলো তো তোমরা লিখতে পারবে, এটা তো সমস্যা নাই। যে কথাগুলো বললাম আর কি, যে ওকে ইজ ইকুয়াল টু হাফ অফ ওপি নেই, হ্যাঁ, তারপরে কে থেকে কে কে প্রাইম লম্ব আঁকি, এটা হচ্ছে ওবি এর উপর, আবার কে কে প্রাইমের উপর লম্ব আঁকবো হচ্ছে এস আর প্রাইম, অথবা বলতে পারো যে ওবি এর সমান্তরাল করে এস আর প্রাইম রেখা আঁকি। এবার আর প্রাইমটা কিন্তু আমার এই বক্ররেখাকে আর প্রাইম বিন্দুতে ছেদ করছে, তো এবার আর প্রাইম থেকে নিচে আবার একটা লম্ব রাখবো, যেভাবে করে পি প্রাইম থেকে পি টানছিলাম, এটার নাম হবে আর প্রাইম আর। আগেরটার নাম ছিল হচ্ছে পি প্রাইম পি। আর প্রাইম আর। তো এবার এখন যে পেলাম উ আরটার যদি আমি 1/4 নেই, মানে যেরকম উপি থেকে 1/4 নিছি সেটা উকে আসছে, আর যদি উপি থেকে আমি উ আর থেকে 1/4 নেই, তখন এটা কি কে বিন্দুর বাম পাশে পড়বে বিন্দুটা নাকি ডান পাশে পড়বে? ডান পাশে পড়বে। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে পড়বে। তো এই বিন্দুটার নাম হচ্ছে এল, এটা নামটা আমি পরে দিচ্ছি। তো এখান থেকে আবার লম্ব আঁকতে হবে, এল থেকে আবার ওই যে আগের মতো এল এল প্রাইম লম্ব আঁকতে হবে। এই বিন্দুটার নাম কি বললাম? এল। এটা হচ্ছে এল বিন্দু দিয়ে দিলাম, আর এল বিন্দু থেকে এই যে উবি এর উপর এল এল প্রাইম লম্ব, এই ঠিক আছে। এই মোটামুটি আমাদের কাজ শেষ। হ্যাঁ, এটুকু পর্যন্ত বুঝতে তো কারোর সুবিধা নাই। হ্যাঁ, উ আর হচ্ছে গিয়ে আমরা উ আর তো আর পর্যন্ত বুঝছো, আর উ আর এর 1/4 হচ্ছে উ এল, যেমনিভাবে উপি এর 1/4 হচ্ছে উ কে, তার উ আর এর 1/4 হচ্ছে উ এল, এল থেকে উবি এর উপর এল এল প্রাইম লম্ব। তাহলে আমরা এই ডায়াগ্রাম থেকে, মানে এখানে ডায়াগ্রাম কি থেকে নিলাম আমি মূলত খেয়াল করো, ডায়াগ্রামের সোর্সটা কি? ডায়াগ্রামের সোর্সটা হচ্ছে কতগুলো ফাইবার, এই যে ফাইবারগুলা। তো এখন আমার সবগুলো ফাইবারের লেন্থ একই না, তবে আমি কি করছি, এই কম শর্টারের মাধ্যমে এদেরকে সাজিয়ে নিছি সিকোয়েন্সুয়ালি, যে বড়টা ছোটোটা এবার আস্তে আস্তে। তো যদি বেশি পরিমাণ ফাইবার এখানে থাকে, মনে করো এই অংশটা যদি একটু বেশি মানে ফ্ল্যাট হয়, আর এই অংশ যদি বেশি শার্প নিচের দিকে হয়, তাহলে কিন্তু প্রপার্টিজ একরকম হবে, মানে বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম ফাইবার হচ্ছে বড়। আবার যদি এরকম হয় যে এখানে খুব আস্তে আস্তে ঢালু হয়ে নিচের দিকে নেমে গেল, আর এইখানে এসে ফ্ল্যাট, তার মানে লম্বা ফাইবার খুব কম, তাই না? তো আমরা আমাদের ডায়াগ্রামটাও করার উদ্দেশ্য হচ্ছে এটাই অ্যানালাইসিস করা, যে আমাদের মিন কত বা ফাইবার কোথায় বেশি আছে, কোনটাকে আমি স্ট্যাপল হিসেবে নিতে পারবো, এই বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করার জন্য। তো এখানে ফর্মুলাগুলো আমি একটা করে মানে দেখাচ্ছি, তখন বুঝতে পারবা। তো আমি প্রথমে হচ্ছে মিন বের করব, মিন লেন্থ। হ্যাঁ, তাহলে লিখে নিচ্ছি, মনে করো এদিক থেকে করি। মিন লেন্থ টপিকটার নাম কি? টপিকটা হচ্ছে কম শর্টার ডায়াগ্রাম অ্যানালাইসিস। হ্যাঁ, কম, মেশিনটার নাম হচ্ছে কম শর্টার। খেয়াল রাখবা, যেই মেশিনে ফাইবার লেন্থ টেস্ট করা হয় বা মেজার করা হয়, মানে বান্ডেল অফ ফাইবার, সেই মেশিনটার নাম হচ্ছে কম শর্টার। ঠিক আছে, তো কম শর্টার থেকে যে ডায়াগ্রাম পাই, সেই ডায়াগ্রামের নাম হচ্ছে কম শর্টার ডায়াগ্রাম। ডায়াগ্রাম অ্যানালাইসিস। আর এটাকে অনেক সময় শার্লি কম শর্টারও বলা হয়, এই জন্য শার্লি লিখে দিচ্ছি। শার্লি কম শর্টার বলা হচ্ছে এই জন্য যে এটার ইনভেনশনের শুরুটা হচ্ছে শার্লিকে দিয়ে। টেস্টিং ল্যাবে অনেকগুলো মেশিনই দেখতে পাবো শার্লির নামে। তো এটা শার্লি কম শর্টার ডায়াগ্রাম অ্যানালাইজার আর কি, অ্যানালাইসিস করতেছি আমরা।
এটা একটু ভিন্ন কালার করে দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে মিন লেন্থ পাবো হচ্ছে আমাকে নিতে হবে ডেল্টা, মানে ত্রিভুজের ক্ষেত্রফল আর কি, ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফল লিখে দিই, এরিয়া অফ UAB বাই OB। এখন তোমরা তো এরকম একটা মান পাবা, যেই ডায়াগ্রামটা দেখতে পেলা, এই ডায়াগ্রামটা তো তোমরা এক এক সময় টেস্ট করলে এক এক ধরনের ফাইবার নিলে এক এক রকম হবে। তো তুমি এই ডায়াগ্রাম থেকে যে U থেকে B পর্যন্ত লেন্থ দেখতে পারবা না, স্কেল দিয়ে, তোমার কাছে স্কেল থাকবে না, স্কেল দিয়ে তুমি মাপতে পারবা U থেকে B কতটুকু, তারপর L থেকে L প্রাইম কতটুকু, এটা মাপতে পারবা না। তাহলে UB এর যে লেন্থটা সেটা দিয়ে ভাগ করবো কাকে, এরিয়া অফ UAB, অর্থাৎ এটা যে একটা ত্রিভুজ হয়, UAB ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু UB ইন্টু UA, এটা হবে উপরে, আর নিচে আমি ভাগ দিব কি দিয়ে, এইটা ত্রিভুজ হিসেবেই ধরে নিতে হয় আর কি, এইখানে ত্রিভুজ হিসেবে ধরে নিতে হয়। কারণ হচ্ছে আমি ওই এই অংশটা যদি মানে এক্স্যাক্টলি মেজার করতে চাই তখন আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, সামেশন করতে হবে আর কি, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করে তারপর ইন্টিগ্রেশন করতে হবে। কারণ যদি ডিফারেন্সিয়েশন করে, আগের চিত্রটা দেখছো না, তোমাদেরকে দেখাইছিলাম না, যে এখানে এরকম করে ভেঙে ভেঙে করতে হবে তাহলে। তো এটা একটু কস্টলি, মানে সময় সাপেক্ষ হয়, এবং এটাকে সাপোর্টও করে না আর কি ল্যাবগুলা, যখন ল্যাবরেটরিতে করা হয়, মানে বিশেষ করে প্রোডাকশন রিলেটেড ফার্মগুলোতে যখন দ্রুত কাজটা করা হয়, তখন এই যে দেখো মিন লেন্থের ক্ষেত্রে এই কাজটাই করছে, সাম অফ দ্য লাইন বেস রিডিং, এগুলাকে প্রত্যেকটাকে করে তারপর এটাকে 64 দিয়ে ভাগ দিছে, হ্যাঁ। তো আমরা এটা না করে আমরা ওই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করলেও হবে, ঠিক আছে। হ্যাঁ, ইন্টিগ্রেশন করলেও হবে, সময় নিয়ে করতে পারলে হবে, সমস্যা নাই। যদি তুমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করে করে করতে চাও, হ্যাঁ, যে অংশটা সোজা আছে সোজা আছে সোজা আছে এরকম, বা একটু একটা অংশকে তুমি ট্রাপিজিয়াম ধরে করলা, বুঝছো না, মনে করো এইটুকু অংশ ট্রাপিজিয়াম ধরে করে নিলা, তারপরের অংশটা আবার ট্রাপিজিয়াম ধরলা একটা, মানে যেখানে যেখানে বাঁকা আছে এই বাঁকাটা ছোটো ছোটো নিয়ে ট্রাপিজিয়াম ধরে ধরে করে ফেললে তাও করতে পারবা, অসুবিধা নাই, একুরেট হবে আর একটু ভালো, সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে ব্যাপার, এরিয়া অফ UAB ডিভাইডেড বাই OB, এটা কী পাবো আমরা, মিন লেন্থ। তাহলে আমি একটা প্যারামিটার হিসাব করলাম, মিন লেন্থটা আমরা হিসাব করতে পারলাম, এটা হচ্ছে মিন লেন্থ। তো দ্বিতীয়ত হচ্ছে আমি দেখবো হচ্ছে মোডাল লেন্থ। মোডাল লেন্থ হচ্ছে 2, মনে করো তো মোডাল লেন্থের ব্যাপারটা হচ্ছে এই এক্স্যাক্টলি এই যে L প্রাইম দেখতেছো না, L প্রাইমটাকে বলা হয় মোডাল লেন্থ। মোডাল লেন্থ মানে কি বলতে পারবা কেউ, মোডাল মানে কি, এখানে মোডাল মানে কি বোঝাচ্ছে, মুড তো বুঝো, মুড থেকে মোডাল আসছে কিন্তু, হ্যাঁ মুড মধ্যক, তাহলে মিডিয়ান কি, স্ট্যাটিস্টিক্স কে পড়ায় তোমাদেরকে, মুড মানে কি মধ্যক, মিন মিডিয়ান মুড, মিডিয়ান মানে হচ্ছে মধ্যক। কি পড়ছো, আরে উল্টা পড়ছো মনে হয়, মিন হচ্ছে এভারেজ গড়, হ্যাঁ, মিডিয়ান হচ্ছে মধ্যক মানে মাঝখানের মানটা, আর মুড হচ্ছে প্রচুরক মানে বেশি কোথায় আছে, হাইস্ট নাম্বার যেখানে আছে। তো এই L প্রাইম যেটা আছে এটা হচ্ছে আমাদের মুড, মানে এই বেশিরভাগ মানে এই জায়গাটা একটু ফ্ল্যাট থাকবে, এই জায়গাটা ফ্ল্যাট থাকাতে এখানে বেশিরভাগ সংখ্যক ফাইবার আছে, মানে বেশিরভাগ ফাইবারের লেন্থ হচ্ছে এটা L প্রাইম, এটাকে বলা হচ্ছে মোডাল লেন্থ। এটা হচ্ছে আমাদের কথা না, এটা হচ্ছে যারা এই ডায়াগ্রামটা ডেভেলপ করছে তাদের কথা, ঠিক আছে। এরকম ডায়াগ্রাম আঁকার পরে
যেটা এল প্রাইম পাওয়া যায় সেটাই আসলে মুড হিসাবে, মানে বেশিরভাগ ফাইবার এই জায়গাটাতে পাওয়া যায়। হ্যাঁ, বেশি সংখ্যক ফাইবার আছে, মানে ম্যাক্সিমাম ফাইবারের লেন্থ হচ্ছে এইটার কাছাকাছি। ম্যাক্সিমাম ফাইবার এখন তুমি যদি মনে করো খুব খারাপ কোয়ালিটির কটন নাও, মনে করো একবারে কি বলে ওটাকে, আমাদের ওই যে আমরা যে ল্যাব ইউজ করি না, ল্যাপের ভিতর থেকে খুলে নিয়ে আসলা ফাইবার, তখন তো তোমার ওই যে এটা এখানে হবে না, মুডটা তখন এখানে হবে না, এখানে হবে, বুঝছো না? এরকম না, মানে নর্মাল ক্ষেত্রে আর কি, আমাদের যেই ফাইবারগুলো নিয়ে আমরা কাজ করি এই ফাইবারগুলোর ক্ষেত্রে এরকমই হয়, মানে উপরে ফাইবার সংখ্যাই বেশি থাকে, মানে বড় ফাইবার সংখ্যা বেশি থাকে, আর যেগুলো ছোটো ফাইবার বেশি থাকে ওই ফাইবার আমরা কিনিও না, এটা নিয়ে আমাদের কোনো কাজও নাই, বুঝছো? হ্যাঁ, এল প্রাইমটাই মোডাল লেন্থ, এই শর্টার ডায়াগ্রাম অ্যানালাইসিস এটাই বলে। ম্যাক্সিমাম লেন্থ কত তোমরা বলবা, এটা আর আমি বলবো না। কে বলছে উবি? উবি হচ্ছে ফাইবারের সংখ্যা, বুঝছো? এখানে এই যে একটা ফাইবার, দুইটা ফাইবার, তিনটা, চারটা, এরকম হাজার হাজার ফাইবার এখানে থাকতে পারে, শত শত ফাইবার থাকতে পারে, এগুলো হচ্ছে ফাইবার, এক একটা দাঁড় করানো আছে। নিচ থেকে দেখলে তুমি ফাইবার গুনতে পারবা, কিন্তু উপর থেকে দেখলে এটা হচ্ছে লেন্থ, এটা দেখা দিতে হবে এক্সিসটা। এদিকে হচ্ছে লেন্থ, হ্যাঁ, যাই হোক, মানে উপরের দিকে লেন্থ বোঝাচ্ছে আর কি, আর এদিকে বোঝাচ্ছে কি ফাইবারের সংখ্যা, নাম্বার অফ ফাইবার, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। এদিকে হচ্ছে নাম্বার অফ ফাইবারটাই আমি আলটিমেটলি পরে লেন্থ হিসাবে দেখতে পারি আর কি। মনে করো এখানে নাম্বার অফ ফাইবার আছে, কিন্তু ওকে তো আমার জন্য এখন কি লেন্থ, এটা তো নাম্বার দিয়ে আমি দেখবো না আর কয়টা আছে এখানে, 20টা আছে নাকি 30টা আছে, এটা আমার এখন দেখার বিষয় না, এখন হচ্ছে আমার ওকেটা হচ্ছে লেন্থ হিসেবে কাউন্ট হবে, নাম্বার অফ ফাইবার লেন্থ তো বলা যেতে পারে এটা। তো যাই হোক, এরপর হচ্ছে ইফেক্টিভ লেন্থ। এটা এটা 4 নম্বরে আমরা দেখব হচ্ছে ইফেক্টিভ ইফেক্টিভ লেন্থটা হচ্ছে আমাদের যেই আমরা ওই মুডাল লেন্থ পাই, মুডাল লেন্থটাই সবসময় হচ্ছে ইফেক্টিভ লেন্থ, মানে হচ্ছে মেইন বাল্ক অফ লঙ্গার ফাইবার্স, যেটা যে একটু আগে একজন বলতেছিল না যে লঙ্গার ফাইবারগুলো কোথায় আছে, এই যে লঙ্গার ফাইবারের যে মেইন বাল্কটা, মানে ম্যাক্সিমাম লঙ্গার ফাইবারের মেইন পোর্শনটা কোথায়, এল প্রাইমে, মানে যেখানে মুড আছে। তো এটাই হচ্ছে আমার ইফেক্টিভ লেন্থ, মানে যে অংশটা আসলে বেশি কার্যকরী হবে, কিছু থাকবে এর চেয়ে বড়, তো বড়গুলো এটার কাছাকাছি, আবার কিছু থাকবে এটার ছোট। তবে ইফেক্টিভ বা যেই অংশটা আমি কাজে লাগাতে পারবো, ইফেক্টিভ মানে কি আমার পরবর্তী প্রসেস অর্থাৎ স্পিনিংয়ে আমি যেই অংশটাকে ইফেক্টিভলি ইউজ করতে পারবো সেটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ। এটা হচ্ছে মুডাল লেন্থের সমান। কত তাহলে? এল প্রাইম এই তার 4টা গেল,
এরপরে আসবে হচ্ছে স্ট্যাপল লেন্থ, যেটার কথা এতক্ষণ আলোচনা করতেছিলাম তোমাদের সাথে। অনেকে হয়তো এটা প্রথম শুনছো। স্ট্যাপল লেন্থ নাম শুনছো আগে? নাম তো শোনার কথা। বলো তো একজন দেখি স্ট্যাপল লেন্থ কি। স্ট্যাপল লেন্থ কি বলো তো? বলো বলো, ভয় নাই, বলো। ভুল তো হবেই, ভুল হইলেও বলো। স্ট্যাপল লেন্থ মানে কি বুঝো? অ্যাভারেজ লেন্থ নিলে কিন্তু হবে না, বুঝছো? মানে আমার এখানে অ্যাভারেজ লেন্থ কিন্তু অনেক নিচে। মনে করো এইখান থেকে শুরু করে এদিকে, মনে করো এখানে অনেক ফাইবার থাকতে পারে, তাহলে অ্যাভারেজ লেন্থ কিন্তু অনেক নিচে নিয়ে চলে যাবে। আর স্ট্যাপল লেন্থের সাথে সম্পর্ক হচ্ছে প্রোডাকশানের। যখন আমি তোমরা তো ওই যে নিপ পয়েন্ট বোঝো, অর্থাৎ আমি যখন ড্রাফটিং করি, তোমরা কি ইয়ার ম্যানুফ্যাকচারিং শুরু করছো না পড়া? মানে ইয়ার ম্যানুফ্যাকচারিং 1, মানে শর্ট স্ট্যাপল স্পিনিং। হ্যাঁ, ওখানে ড্রাফট পড়ছো? ড্রাফট কি পড়া হয়েছে? আচ্ছা, ওই পর্যন্ত মনে হয় যাও নাই। ড্রাফট সেট করতে হয়, অর্থাৎ আমাকে ব্যাক রোলার এবং ফ্রন্ট রোলারের মাঝখানে এই যে ফাইবারগুলোকে রাখতে হয়। তো এখন ফাইবারগুলো যখন সামনের দিকে আগাবে, তোমার যদি এই দুইটা রোলারের মধ্যবর্তী যে ডিস্টেন্স আছে, ফাইবার যদি এর চেয়ে ছোটো হয়, এই দুই রোলারের মাঝখান দিয়ে কিন্তু পড়ে যাবে নিচে। আবার যদি খুব বড় হয়, তাহলে কিন্তু এটা পরবর্তী রোলারের মধ্যে আবার গিয়ে আটকে যাবে, একসাথে তিনটা রোলার যাতে না ধরে। মানে আমার তিনটা রোলারের মধ্যে দিয়ে একটা ফাইবার পাস করবে, পাস করার সময় আমার এই ফাইবারের লেন্থগুলো দুইটা রোলারের মধ্যে যেতে কাভার করে। দুই রোলারের মধ্যে ছোটো হলে দুই রোলারের মাঝখান দিয়ে নিচে পড়ে যাবে, ওয়েস্ট হবে। আর তিন রোলারকে যদি ধরে, এটা তো ঘুরতেছে, এটা ঘুরতেছে, এটাও ঘুরতেছে, তিনটাকে ধরে ফেলে এটা বেশি জোরে ঘুরে, এই জন্য এটাকে টেনে ছিঁড়ে ফেলবে ফাইবারটাকে। সুতরাং অনেক লংও হবে না, আবার নিচেও হবে না। এই লেন্থটা হচ্ছে স্ট্যাপল লেন্থ। এই স্ট্যাপল লেন্থ মানে হচ্ছে এটা ম্যানুফ্যাকচার ঠিক করবে যে অ্যাভারেজ লেন্থ অফ স্পিনেবল ফাইবার। খেয়াল করো, এখান থেকে কিন্তু আমরা একটা নির্দিষ্ট পোর্শন ফাইবার এমনিতেই ফেলে দিব। এই যে এই আর প্রাইম যেটা আছে, এর নিচে যে ফাইবারগুলো আছে এগুলো অনেক ছোট। এই ফাইবারগুলোকে আমরা ওই স্পিনিং প্রসেসের শুরুতে ব্লুরুম, তো জানো ব্লুরুম শুনছো না? নাম তো শুনছো এমনি, ব্লুরুম, যেটা হচ্ছে স্পিনিং প্রসেসের মানে রিং ফ্রেমের প্রথম ধাপ আর কি। তো ওখানে ওই স্টেজে শর্ট ফাইবার রিমুভ করা হয়। ডাস্ট, ডার্ট এগুলো তো রিমুভ করা হয়ই, ট্রাশ, ওগুলোর পাশাপাশি শর্ট ফাইবার রিমুভ করা হয়। পাশাপাশি কম্বিং যখন করা হয়, কম্বিং করলেও শর্ট ফাইবার রিমুভ করা হয়। তো তাহলে এখান থেকে ফাইবারগুলোকে বাদ দেওয়া হয়। তো আলটিমেটলি আমার যেই ফাইবারগুলো স্পিনেবল, শর্ট ফাইবার রিমুভ করার পরে যেই ফাইবারগুলো আমার কাছে স্পিনেবল থাকে, এদের যেই অ্যাভারেজ লেন্থটা সেটাই হচ্ছে আসলে স্ট্যাপল লেন্থ। তো তুমি সংক্ষেপে যদি বলতে চাও কথাটা, এটা হচ্ছে ম্যানুফ্যাকচার ওরিয়েন্টেড, মানে ম্যানুফ্যাকচারারদেরকে জন্য এই লেন্থটা খুব জরুরি, কারণ তারা এটা মেশিনে সেট করবে। এই স্ট্যাপল লেন্থটা সেট করে তারা কিন্তু মেশিনের সেটিংগুলো ঠিক করবে। তো সেই জন্য তারা স্ট্যাপল লেন্থটা কত চায় সেটা তাদের মানে তাদের উপর নির্ভর করবে। তো সেই ক্ষেত্রে আমাদের স্ট্যাপল লেন্থটা হচ্ছে এই ক্ষেত্রে স্পিনেবল ফাইবার হচ্ছে এগুলা, এই আরপিএম থেকে এই অংশটা। তো স্পিনেবল ফাইবারগুলোর মধ্যে মোটামুটি যেটা অ্যাভারেজ পাওয়া যায় সেটাকে বলা হয় স্ট্যাপল লেন্থ বা ম্যাক্সিমাম বা অ্যাভারেজ যাই বলো, স্পিনেবল ফাইবারগুলোর মধ্যে বা হাইস্ট বাল্ক অফ লঙ্গার ফাইবারের হাইস্ট বাল্কের মধ্যে যেটা অ্যাভারেজ সেটাই হচ্ছে স্ট্যাপল লেন্থ বা স্পিনেবল ফাইবারের যে অ্যাভারেজ লেন্থ সেটা। তো এই ক্ষেত্রে এটা কত হবে এটা বললাম তোমাদেরকে, এটা ম্যানুফ্যাকচার ওরিয়েন্টেড, ট্রেডার ওরিয়েন্টেড। তো সেই ক্ষেত্রে তারা করছে কি, মানে যারা আমেরিকার ট্রেডার আছে, মানে আমেরিকা তো জানো তোমরা কটন এক্সপোর্টে কত বিশ্বে, কটন হচ্ছে উৎপাদন এবং আমদানিতে, মানে প্রোডাকশান এবং ইম্পোর্ট, এই দুই দিক থেকে হচ্ছে চায়না ফার্স্ট। আর এক্সপোর্টের দিক থেকে হচ্ছে ইউএসএ ফার্স্ট। চায়না প্রোডাকশান করে বেশি, বাট এক্সপোর্ট করে না, নিজেরা ইউজ করে, আবার ইম্পোর্টও করে বাইরে থেকে কটন। আর ইউএস হচ্ছে এক্সপোর্ট করে অনেক বেশি। আর বাংলাদেশ হচ্ছে সেকেন্ড আর কি, কটন ইম্পোর্টের দিক থেকে বাংলাদেশ হচ্ছে বিশ্বের সেকেন্ড।
কটন ইম্পোর্টার কান্ট্রি, অনেক বেশি কটন বাংলাদেশ ইম্পোর্ট করে, প্রায় 50 লক্ষ বেল সম্ভবত প্রতি বছর ইম্পোর্ট করে। তো উস্টার স্ট্যাপল ডায়াগ্রাম যেটা বলতেছিলাম, তো তাহলে আমি এই স্ট্যাপল লেন্থটা হচ্ছে আমার এল প্রাইম। হ্যাঁ, তো এল প্রাইমের সাথে কিছু এডিশন সাবস্ট্রাকশন আছে। এই এডিশন সাবস্ট্রাকশনটা ডিপেন্ড করে হচ্ছে ওই বললাম যে ম্যানুফ্যাকচার ওরিয়েন্টেড যদি আমেরিকার ক্ষেত্রে হয় বা আমেরিকান আপল্যান্ড কটনের ক্ষেত্রে হয়, তখন এটাকে তোমার 0.91 দিয়ে গুণ করতে হবে, মানে ওরা এটা স্ট্যান্ডার্ড করে দিছে, মানে সেট করে দিছে। আর ইজিপশিয়ান কটন যেটা আছে, এই যেটা পপুলার দুটো কটনের কথা বলতেছি, একটা আমেরিকান আপল্যান্ড আর হচ্ছে ইজিপশিয়ান কটন। ইজিপশিয়ান কটনের ক্ষেত্রে এটা সেট করা নাই, অর্থাৎ এটা নিয়ে কেউ বসে নাই বা এটা সেট করা হয় নাই, সুতরাং ওই ক্ষেত্রে স্ট্যাপল লেন্থটা হচ্ছে এল প্রাইমই রয়ে গেছে। তাহলে এল প্রাইম হচ্ছে আমার স্ট্যাপল লেন্থ হবে ইজিপশিয়ান কটনের ক্ষেত্রে। কেন? কারণ এটা নিয়ে কোনো কাজ হয় নাই আর কি, ওরা ওদের কটন নিয়ে আর কোনো ফার্দার রিসার্চে যায় নাই। ইজিপশিয়ান কটন। আর যদি আমার হয় আমেরিকান আপল্যান্ড হয়, তখন হবে এল প্রাইমের সাথে আমি মাল্টিপ্লাই করব 0.91, অর্থাৎ আমার ইফেক্টিভ লেন্থ যেটা আছে বা মোডাল লেন্থ যেটা আছে, সেই মোডাল লেন্থের প্রায় 90%কে স্ট্যাপল লেন্থ হিসেবে ধরা হয়। এটা হচ্ছে কিন কটনের জন্য আমেরিকান আপল্যান্ড, বা শুধু আপল্যান্ড লিখলেও তোমরা বুঝবা, আপল্যান্ড কটন জন্য। এই তাহলে 5টা জিনিস পেয়ে গেলাম আমরা। এবার হচ্ছে স্ট্যাপল লেন্থের পর হচ্ছে পার্সেন্টেজ অফ শর্ট ফাইবার আর হচ্ছে ডিসপারশন। আচ্ছা, শর্ট ফাইবার কোথায় আছে বলতে পারবা? একজন বলো তো দেখি, শর্ট ফাইবারগুলো কোথায় আছে? হ্যাঁ, এর বাইরে যেগুলো আছে এগুলোকে আমরা শর্ট ফাইবার তো বলতেছি। তাহলে আমি 6 নাম্বার সময় তো আবারও শেষ হয়ে যাচ্ছে। 6 কি পার্সেন্টেজ অফ শর্ট ফাইবার, পার্সেন্টেজ অফ শর্ট ফাইবার সমান কথা বলতেছে কে? পার্সেন্টেজ শর্ট ফাইবার হচ্ছে, তাহলে আমার কি পেলাম পার্সেন্টেজ অফ শর্ট ফাইবার? আরবি কতটুকু? আরবি হচ্ছে শর্ট ফাইবারগুলো, মানে এই ডায়াগ্রাম মোতাবেক। তাহলে আরবি থেকে আমি ভাগ দিব হচ্ছে উবি দিয়ে, ঠিক আছে? আরবি এবং উবির যে অনুপাতটা, এটা যদি 100% করা হয়, এটাই হচ্ছে কি আমার পার্সেন্টেজ অফ শর্ট ফাইবার, মানে শর্ট ফাইবারের পার্সেন্টেজটা হচ্ছে এত। তাহলে আরবির লেন্থটা আমরা নিব আর হচ্ছে উবি এর লেন্থটা নিব, নিয়ে এটা ইন্টু 100%। এই তাহলে এটা হচ্ছে শর্ট ফাইবার পার্সেন্টেজ। আমার টোটাল ফাইবার হচ্ছে উবি, এর মধ্যে আরবি হচ্ছে শর্ট ফাইবারের সংখ্যা বা শর্ট ফাইবারের পরিমাণ। তাহলে আরবি লেন্থটা নিব আর হচ্ছে উবি লেন্থটা নিব, এটাকে অনুপাত করলে আমি পেয়ে যাবো হচ্ছে শর্ট ফাইবারের পার্সেন্টেজটা। আচ্ছা, আরেকটা জিনিস একটু বাদ পড়ছে, সেটা তো আমরা এখানে চিত্রেতে দেখাই নাই। এই যে এল প্রাইম দেখতেছো না, এল প্রাইম, এই এল প্রাইমটা আমার এই কিউ পি প্রাইমকে যে বিন্দুতে ছেদ করছে, হ্যাঁ, এই যে এই বিন্দুটা নীল আছে, নীল দিয়ে দেখাচ্ছি, এটা এই যে এই বিন্দুটা
এই বিন্দুটাকে বলা হয় এন প্রাইম, বা এন দিয়ে প্রকাশ করো, সমস্যা নাই। এই বিন্দুটাকে এন, এটার সাথে ডিসপারশনের একটু সম্পর্ক আছে, এই একটাই তো ভিন্ন, এটাকে আমি এন দিয়ে লিখলাম, এখানে অন্য কালারে রাখলাম এন। এই এনটা হচ্ছে ডিসপারশন বোঝায়। ডিসপারশন মানে কি বলো তো একজন, তোমরা তো স্ট্যাটিস্টিক্স পড়ছো, আমরা তো অনেক আগে পড়ছি, তোমরাই বলো। বিচ্যুতি, বিচ্যুতি মানে এটা কি? সেটা তো বুঝছি, উদাহরণ দাও তাহলে একটু বুঝতে পারি, আমি তো আসলে বুঝি না। হ্যাঁ, আবার একটু বলো তো, উপাত্তের মানগুলা মধ্য, কি বলতেছিল? হ্যাঁ, তাহলে মনে করো আমি তোমাদেরকে কিছু সংখ্যা দিই, তাহলে দেখো তো মিলে কিনা। মনে করো আমি 3টা সংখ্যা দিচ্ছি, হ্যাঁ, মনে করো 1, 3, 5, আর হচ্ছে -4, 5, 9, 8। তাহলে এই দুইটার গড় কত? উপরের সংখ্যাগুলোর গড় কত আর নিচেরগুলোর গড় কত? কোনটার গড় কত বলতেছো? দুইটাই 3। তো এদের মধ্যে কোনো পার্থক্য কি তোমরা দেখতে পাচ্ছ? এদের মধ্যে পার্থক্য হচ্ছে ডিসপারশনে অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে, অর্থাৎ এই মানগুলা মিন থেকে অনেকটাই ডিফ্লেক্টেড। নিচের মানগুলা 3 থেকে 8 অনেক বড় না, 3 থেকে -4 অনেক বড়, কিন্তু এখানে মানগুলা মিনের কাছাকাছি। বুঝতে পারছো কিনা? তাহলে এখানে ডিসপারশন কম আছে, বিচ্যুতি কম আছে, আর এখানে কি বিচ্যুতি বেশি আছে। তাহলে আমার যদি এই যে এন যে আমি নিলাম, এটা তো হচ্ছে এই যে ওই মেইন ফাইবারের মধ্যবর্তীতে নেওয়া আছে এন, এই এন যদি এল প্রাইমের কোন অবস্থানে আছে, মানে এনটা আসলে পজিশনটা, এনের পজিশনটা এল প্রাইমের যদি কাছাকাছি থাকে, মনে করো এটা যদি এদিকে চলে আসে, মানে এনটা যদি এই যে এই কাছাকাছি এল প্রাইমের কাছাকাছি থাকে, তাহলে কিন্তু আমার ডিসপারশন কম। কথা বুঝছো কি না? কারণ হচ্ছে আমার এই যে এই মিডিয়াম ফাইবারটা লং, মানে ম্যাক্সিমাম লং যে এল এল প্রাইম ইফেক্টিভ যে ফাইবারগুলো আছে সেগুলোর কাছাকাছি, মানে এখানে উপরের দিকে যে ফাইবার আছে, যে কিউপির মধ্যে এই অংশে যে ফাইবারগুলো আছে, এই ফাইবারগুলো সবগুলার লেন্থ এল এল প্রাইমের কাছাকাছি হলে এই ডায়াগ্রামটা কেমন হবে? এরকম বাঁকা হবে নাকি এখানে একদম সোজা হয়ে যাবে? প্রায় সোজা হয়ে যাবে না? তোমার এই যে এল এল প্রাইম আছে, এল এল প্রাইম হচ্ছে আমার ইফেক্টিভ লেন্থ বা মোডাল লেন্থ। তো আমার উপরের দিকে যে এখানে যদি সবগুলো ফাইবার যদি এল এল প্রাইমের কাছাকাছি হয়, তাহলে এই সবগুলো ফাইবার মোটামুটি সোজা থাকবে। তখন তুমি যে এই যে কিউ থেকে যে পি প্রাইম লম্বটা টানবা, এই লম্বটা কি প্রায় এল এল প্রাইমের উপর দিয়ে যাবে, মানে কাছাকাছি দিয়ে যাবে। কথা বুঝতেছো কিনা নাকি বুঝতেছো না বলো? তোমার একটা রেখা যদি এরকম ফ্ল্যাট হয়, হ্যাঁ, তখন কিন্তু তুমি যে রেখাটা টানবা এই রেখাটা প্রায় এটার কাছাকাছি থাকবে, এরকম ফ্ল্যাট রেখার ক্ষেত্রে। এইরকম ক্ষেত্রে সরি এরকম ধরো এটা আছে, এটাতে তুমি রেখা টানছো, এখান দিয়ে রেখাটা টানলে এই রেখাটা প্রায় কি এই যে রেখাটার সাথে কাছাকাছি লেগে গেল না? কিন্তু যদি এটা যদি বাঁকা হইতো খুব বেশি, মনে করো এরকম বাঁকা, তখন কি হইতো?
তখন কিন্তু যে রেখাটা তুমি টানবা, এই যে এখানে যে আমি রেখাটা টানছি, এই রেখাটা কিন্তু এটা ধারে কাছে আছে, এই যে এ পি প্রাইম দেখতেছো, এ পি প্রাইম থেকে অনেক দূরে সরে আসছে না, এই যে কিউ পি প্রাইমটা দূরে সরে আসবে কখন, যখন কিনা আমার ডিসপারশনটা বেশি হবে। আলটিমেটলি আমার এন এল প্রাইমটা যত কাছাকাছি থাকবে ডিসপারশনটা তত কম হবে। হ্যাঁ, তাহলে আমার ডিসপারশনের ফর্মুলা হচ্ছে এন এল প্রাইম ডিভাইডেড বাই টোটালটা আর কি, এল এল প্রাইম, এইখানেও 100% আছে, ইন্টু এটা তুলনায় কেন করতেছি আমরা, এই যে বললাম তোমাদেরকে, তোমাদের এই গ্রাফটা যত বেশি হেলানো হবে আলটিমেটলি বিচ্যুতি তত বেশি, মানে ফাইবার থেকে ফাইবারের ভেরিয়েশন বেশি, ডিসপারশন বেশি। আর যদি গ্রাফটা কি সোজা হয়, তার মানে কি সবগুলো ফাইবার প্রায় কাছাকাছি লেন্থের, তখন তোমার ইফেক্টিভ লেন্থের সাথে অন্য ফাইবারগুলোর লেন্থের পার্থক্যটা কী হবে, কম হবে। আর কম হওয়া মানে কি ডিসপারশন কম, এই যে এটা হচ্ছে ডিসপারশনের ফর্মুলা। তো সেই ক্ষেত্রে তোমরা দেখো এই যে এই অনুপাতটা এন এল প্রাইম এবং এল এল প্রাইম, আলটিমেটলি এন এল প্রাইম যত ছোটো হবে আমার ডিসপারশন তত কম হবে, আর যদি এটা বড় হয় তাহলে ডিসপারশন কিন্তু বেশি হবে। তাহলে আমরা এই কম শর্ট ডায়াগ্রাম থেকে এই 7টা জিনিস মেজার করতে পারি: পার্সেন্টেজ অফ শর্ট ফাইবার, ডিসপারশন, স্ট্যাপল লেন্থ, ইফেক্টিভ লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ, মোডাল লেন্থ, মিন লেন্থ। হ্যাঁ, এই 7টা জিনিসের মানে মোটামুটি ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পারছো। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, আবার ল্যাবের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় প্রায়শই আসে, মানে প্রত্যেক বছরই আসে আর কি। হ্যাঁ, কারণ ফাইবার লেন্থ মেজারমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা অনেক, আমি প্রথমেই বলছি তোমাদেরকে ক্লাসে যে ফাইবার লেন্থ প্রত্যেক জায়গায় তুমি খুঁজে পাবা, সব জায়গায়। তো সুতরাং লেন্থ মেজারমেন্টটা জরুরি। তো আমি এই ছবিটা তোমাদেরকে ওই যে গ্রুপে দিয়ে দিব, যেহেতু তোমরা এইটা থেকে ক্লাসটা করছো, তাহলে এটা দেখে তোমরা অনেকগুলো বিষয় মনে করতে পারবা আর কি। হ্যাঁ, তো আর কার কোনো প্রশ্ন নাই? সময়ের 1 মিনিট বাকি আছে। কোনটা বলো? এল এল প্রাইম হচ্ছে আমি এটা থেকে মানে লাস্টে যেটা নিয়েছি যে উ আর এর 1/3 হচ্ছে উএল। সরি 1/4, হ্যাঁ 1/4, ও আর এর 1/4 হচ্ছে ওয়েল, আর উপি এর 1/4 হচ্ছে ওকে। ওই আকার সুবিধার্থে পি প্রি প্রাইম না পাইলে তো আর যারা বলতেছিল এটা সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে তুমি যদি এই পি প্রাইম বিন্দু না পাইতা তাহলে কি তোমার আঁকা আঁকিটা করা যেত? কে কে প্রাইম কি আর আসতো? বুঝছো কি না? আমাকে তো এই যে আর প্রাইম আনার জন্য তো আমাকে আগে কিউ পি প্রাইম নেওয়া লাগছে। তো কি পি প্রাইম যখন পাইছি তখন পি পাইছি, পি পাওয়াতে আলটিমেটলি কে পাইছি, কে পাওয়াতে এস পাইছি, এস পাওয়াতে আবার আর প্রাইম পাইছি, আর প্রাইম পাওয়াতে আর পাইছি, আর আর পাওয়াতে এল পাইছি। আমার উদ্দেশ্য ছিল এল আসা। এখন বুঝতে পারছো? এই আসো, কে প্রশ্ন করছিলা? কে কে প্রাইমের কিউ পি প্রাইমের কোনো কাজ নাই, তবে আমাকে কিউ প্রথমে বের করতে হবে। কিউ পেলে আমি পি প্রাইম পাবো, পি প্রাইম পেলে পি পাবো কারণ লম্ব আঁকবো, পি পেলে আমি কে পাবো, কে পেলে কে প্রাইম পাবো, কে প্রাইম পেলে এস পাবো, এস পেলে আমি আর প্রাইম পাবো, আর প্রাইম পেলে আর পাবো, আর আর পেলে আমি এল পাবো। আর এল পাওয়াটা হচ্ছে আমার উদ্দেশ্য, কারণ এল প্রাইম হচ্ছে আমার কি লেন্থ, মোডাল লেন্থ, ইফেক্টিভ লেন্থ, তারপরে স্ট্যাপল লেন্থের একটা অংশ। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের উদ্দেশ্য আর কি। হ্যাঁ, তাহলে আজকে এ পর্যন্তই। এখন আর কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা ক্লাস শেষ করতেছি এখানে। সবাই ভালো থাকবা।